প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন একদিনের 7 দিন অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট কূটনৈতিক বিশেষজ্ঞ, আমাদের অনেক প্রিয় মানুষ হুমায়ুন কবির। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একটা দুর্দান্ত পরিবর্তন এলো দেশে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ এবং তার নানাবিধ ব্যস্ততা সবকিছু মিলিয়ে এই মুহূর্তে তো বাংলাদেশ বেশ আলোচনার জায়গায়। কি মনে হয় আপনার? আমি আপনার সাথে একমত। গত কয়েকদিনে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম যে সাধারণ অধিবেশন যেটাকে বলি, সেই অধিবেশনকে কেন্দ্র করে প্রফেসর ইউনূস, যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার কর্মচাঞ্চল্য কিন্তু চোখে পড়ার মতো। জি। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, মোটা দাগে আমি ওখানে কাজ করেছি এক সময়তে, এখনও যা ঘটছে ওখানে একটু বুঝবার চেষ্টা করি। বহুপাক্ষিক প্রেক্ষাপট এবং দ্বিপাক্ষিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট থেকে যদি আপনি বলেন, এই গত এক সপ্তাহটা অসাধারণ একটা সময় গেছে বাংলাদেশের জন্য, এবং সামনের সময়গুলো নিশ্চয়ই সেভাবেই যাবে। আমরা একটু মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন আমরা একটু দেখি। আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে, যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মহোদয় তো নিজেই বলছিলেন যে গণতন্ত্রের জন্য কতগুলো কাঠামোগত জটিলতা থাকবার কারণেই একটা সম্পূর্ণ বা প্রত্যাশিত গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা পাইনি। সেখানে দুর্নীতির কথা বলেছেন, আইনের শাসনের অভাবের কথা বলেছেন, অন্যান্য মানুষ কথা বলতে পারে না, স্বাধীনতার কথা সেটা বলেছেন, ভোট দেওয়ার স্বাধীনতা নাই সেটাও বলেছেন। তো কাজেই যেই জায়গাগুলো কথা তিনি বলেছেন, আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে টেকসই করতে চাই, অর্থবহ করতে চাই, কার্যকর করতে চাই, তাহলে এই বিষয়গুলো, এই ঘাটতিগুলো আমাদের পূরণ করতে হবে। এবং ঘাটতিগুলো অতিক্রম করার জন্য বা ঘাটতিগুলো পুষিয়ে আনবার জন্যে সংস্কার প্রক্রিয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। 6টা কমিশন করেছেন, অনেকগুলো টাস্কফোর্স কাজ করছে ইতিমধ্যেই অর্থনৈতিক অঙ্গনে। তো কাজেই এখন এই সংস্কার প্রক্রিয়াগুলো করে যদি ধরেন, যেটা বলছিলেন যে আমাদের কাঠামোগত অপূর্ণতাগুলো আছে সেটাকে কিভাবে পূর্ণতার মধ্যে নিয়ে আসা যায়, গণতন্ত্রের পিলার হিসেবে দাঁড় করানো যায়, দায়বদ্ধতার বিষয়টা নিশ্চিত করা যায়, বা মিডিয়ার জন্যে কথা বলার অধিকারটা সংরক্ষণ করা যায়, নাগরিকদের মানবিক এবং নাগরিক অধিকার যেগুলো আছে সেগুলো সুনিশ্চিত করা যায়, তবেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সঠিক অর্থে অর্থবহভাবে চালু থাকতে পারে। এবং জনগণের জন্যই তো গণতন্ত্র।
গণতন্ত্র কিন্তু কোনো বায়বীয় জিনিস নয়। গণতন্ত্র হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে যেই প্রশাসন বা যেই সরকার বা যেই শাসন ব্যবস্থা চলে সেটাকেই গণতন্ত্র বলা হয়। তো কাজেই নিশ্চিত করতে হবে যাতে এই শাসন ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত হয় এবং শাসন কাঠামো যারা নিয়ন্ত্রণ করেন বা যারা দায়িত্বে থাকবেন তারা যাতে প্রতিনিয়ত প্রতিদিন জনগণের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে দায়বদ্ধ থাকে। সর্বগ্রাসী দুর্নীতির কথা বলেছেন এবং দলীয়করণের কথা বলেছেন, যেটা আপনি একটু আগে উল্লেখ করলেন। এই যে বক্তব্য, এটা তো আসলে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা। আমরা কি পাবো সামনের দিকে? আমরা পাবো, কিন্তু সেখানে প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে বলছেন, কিন্তু এর সাথে অন্যান্য স্টেক হোল্ডার্সরা আছে। আপনি যদি লক্ষ্য করেন আমাদের সংবিধানে যে কথাগুলো বলা আছে, আমরা কি সেই কথাগুলো বাস্তবে এগুলি পালন করি? তো কাজেই এখানে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংস্কার কমিশন আছে, ইতিমধ্যেই আমরা জানি কনস্টিটিউশন একটা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু কনস্টিটিউশন বা শাসনতন্ত্রে যাই লেখা থাকুক সেটা প্রয়োজনীয়, আমি ধরে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি প্রয়োজনীয়, কিন্তু তার চাইতে বড় প্রয়োজনীয় হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার্স আছেন, সেটা নাগরিক বলেন, রাজনৈতিক দল বলেন, নাগরিক সমাজ বলেন, ব্যবসায়ী সম্প্রদায় বলেন, যারাই আমাদের আমলা বলেন, সামরিক বাহিনী বলেন, আমরা যারা স্টেক হোল্ডার আছে প্রত্যেক স্টেক হোল্ডারকে কিন্তু এখানে ইতিবাচকভাবে তার ভূমিকাটা সঠিকভাবে পালন করতে হবে, তবেই এই প্রক্রিয়াটা সফল হবে। তা যদি না হয়, আমরা যেটা বলছিলেন যে আমাদের এখানে আমরা কি দেখেছি, 90-তে 3 দলীয় জোটের রূপরেখা আমরা মনে করতে পারি, বেশি দিন আগের কথা নয়, কিন্তু আমরা কি তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া তো চলছে, কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া কি সাধারণ মানুষের স্বার্থকে সংরক্ষণ করছে নাকি বিশেষ গোষ্ঠীর স্বার্থকে সংরক্ষণ করছে? সেখানে কি দলের সংরক্ষণ করছে না সাধারণ মানুষের করছে? তো কাজে এই বিষয়গুলো তো আমরা জানি। সেই আমাদের অভিজ্ঞতার আলোকেই এখন যে সংস্কার প্রক্রিয়াটার একটা আয়োজন হয়েছে, এটাকে সত্যি সত্যিই অর্থবহভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারপরে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য নাগরিক সমাজের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা নির্বাচনী গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা কাঠামো, শাসন ব্যবস্থার একটা কাঠামো তৈরি করে দিতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে গণতন্ত্র মানুষের জন্যে কাজে লাগবে এবং সেই গণতন্ত্রটা টেকসই হবে। রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। উনি যে আশাটা ব্যক্ত করেছেন আমরাও তার সাথে পুরোপুরি একমত, কিন্তু বাস্তবতাটা বেশ জটিল এবং তিনি নিউ ইয়র্কে সাধারণ পরিষদের বক্তৃতার বাইরেও কিন্তু একটা রোহিঙ্গা দিনে একটা স্পেশাল ইভেন্ট হয়েছিল, সেখানেও 33টা প্রস্তাব দিয়েছেন। কিন্তু এখন যতই প্রস্তাব আমরা দিই, এই বাংলাদেশের সরকার পরিবর্তন আগে থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবার জন্য। মিয়ানমারও কিন্তু বলে না তারা নেবে না, কিন্তু দুবার চেষ্টা করেও আমরা একজন রোহিঙ্গাকে পাঠাতে পারিনি। তার কারণ হলো মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ তৈরি করা যায়নি। এখন যেটা হয়েছে গত কয়েক মাস ধরে যেটা আমরা দেখছি, যে রাখাইনে যে অঞ্চলে ওরা যাবে সেখানে যুদ্ধ চলছে। যাবে কোথায়? এখন প্রশ্ন হলো সেই জায়গায় যে যুদ্ধের মধ্যে মানুষকে আমি পাঠাবো কী করে? তো কাজে এখানে একটা বাড়তি জটিলতা তৈরি হয়েছে। তো এখন আমরা তো যেটা চাই, যে কথা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আমরা তার সাথে সহমত এবং আমরাও চাই সেটা, কিন্তু বাস্তবতাটা বেশ কঠিন বলা যায় এই মুহূর্তে। না, বাস্তবতাটা কঠিন আপনি যেমন বললেন, কিন্তু আমাদের এই ছোট্ট দেশে আমরা আমাদের নিজেদের স্বজনদের নিয়েই আমরা ব্যতিব্যস্ত। মানুষের জন্য এটা তো অবশ্যই, কিন্তু এই যে মানুষ যারা এলেন ওপার থেকে, এবং এখন তো বছর বছর মানুষ বাড়ছে, কতদিন আমরা এদের দায় নিতে পারবো? সেটা তো বটেই, সেটা তো আমাদের জন্য একটা বোঝা, এটা আমরা জানি, মানি, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু দায়িত্বটা নিয়েছি আমরা, এটা মানবিক দায়িত্ব পালন করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমাদেরকে সমর্থন করছে, কিন্তু আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবিকতার বাইরে গিয়েও মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে এবং অনুকূল পরিবেশ তৈরিতে তারা আমাদেরকে যদি সহায়তা করতে পারেন, তাহলেই এই সমস্যাটার একটা ডিগনিফাইড এবং সাস্টেইনেবল সলিউশন সম্ভব বলে মনে করা যেতে পারে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি
3-0 একটা ব্যাখ্যা দিয়েছেন। 3-0 আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা ওনার একটা ফেভারিট আইডিয়া আমি বলবো, যে তিনি জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এটা বলছেন, এবং বেশ কিছুদিন মানে থেকে এই যে 3-0 তিনটেই বিষয়, এটি যদি আসলে শূন্য হয়ে যায় তাহলে তো মানে বিস্ময়কর একটা পরিবর্তন হবে। অফকোর্স এটা একটা, যেটাকে আমরা আসলে এসডিজিতে যে পরিকল্পনা আছে, এবং আমরা এসডিজি 30 সাল নাগাদ গিয়ে অনেক কিছুই এই ধরনের জিনিসের দিকে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা ছিল। এবং এটা তিনি যেটা বলছেন, প্রফেসর ইউনূস যেটা বলছেন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এটা হচ্ছে একটা স্বপ্নের পৃথিবী। আমরা সেই স্বপ্নের দিকে যাব, প্রচেষ্টাটা অন্তত করি। কারণ আপনি যেটা শূন্য দারিদ্র পৃথিবীর আমরা বলছি, কিন্তু শূন্য দারিদ্রটা বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট কঠিন, খুব it's a very difficult goal to achieve, but still we can try. আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, এবং উনি যেটা বলছেন এটা গভীর বিষয়। তার কারণ হলো আমরা যে অর্থনৈতিক মডেলে এখন আছি, সেই মডেলটার পরিবর্তন করতে হবে, এবং সেখানে তিনি সোশ্যাল বিজনেসের কথা বলছেন, আমরা কার্বনের কথা বলছি, জিরো কার্বন, এটাও কিন্তু সম্ভব। তবে আমার কাছে যেটা মনে হয়, যদি বলেন ওই জিরো কার্বনের জায়গাটাই বোধহয় আমরা বেশি কাজ করতে পারবো, এবং বাংলাদেশের মতো দেশগুলোতে আমাদের জন্য এটা নিজেদের জন্যই বেশি প্রয়োজন বলে মনে করছি। কারণ আমরা যেহেতু কার্বন এমিশনে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হই, সেই জায়গাতে আমাদেরই প্রয়োজন এখানে কার্বন নিঃসরণ কমিয়ে আমরা সাস্টেইনেবল একটা লিভিং বা লাইভলিহুডে যদি যেতে পারি। এবং প্রফেসর ইউনূস আরেকটা কথা বলেন, আমার কাছে ভালো লেগেছে, সেটা বলছেন যে বাংলাদেশে আমরা ছোট ছোট এক্সপেরিমেন্টগুলো সাকসেসফুলি করে এটা সারা পৃথিবীকে ছড়িয়ে দিই। তো আমার এটা আমি জানি না উনি কতদিন আমাদের থাকবেন বা কতদিন সময় পাবেন, কিন্তু এই যে নতুন একটা গণতন্ত্রের জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, এই বাংলাদেশি এক্সপেরিমেন্টটাকে কি আমরা ওই রকম ওনার একটা মডেল হিসেবে তৈরি করতে পারি, যেটা বাইরের পৃথিবীর কাছে আমরা ছড়িয়ে দিতে পারি? কারণ আমি যখন কলম্বিয়াতে, ল্যাটিন আমেরিকার কলম্বিয়ার দেশে গেছি, প্রেসিডেন্টের কাছে ক্রেডেনশিয়াল দেওয়ার পরে আমি বললাম ওনাকে, আপনি আমার এটা গ্রহণ করুন। উনি আমাকে ধন্যবাদ দিলেন, গ্রহণ করলেন। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে আমার বন্ধু প্রফেসর ইউনূস কেমন আছেন। কাজেই আপনি বুঝতে পারছেন যে ওনার আইডিয়াসগুলো কিভাবে সারা পৃথিবীতে মানুষ পছন্দ করে। তো এখানে খুব কঠিন দায়িত্ব উনি কাঁধে নিয়েছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখন কিন্তু যে আমরা সত্যিকার অর্থেই একটা টেকসই, কার্যকর এবং মানুষের জন্য উপযোগী একটা গণতান্ত্রিক কাঠামো আমরা এখন তৈরি করা প্রয়োজন। এবং এটা যদি করতে পারি, দিন আরেকটা কথা বলেছেন, কম্পিটিটিভ ইকোনমি। আমার এই কম্পিটিটিভ ইকোনমি যদি আমি চাই, যে কম্পিটিটিভ ইকোনমি আমার জন্য প্রয়োজন, তাইলে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক যাত্রাকে নির্বিঘ্ন রাখতে পারবো আগামী দিনে। কারো প্রতি বৈরিতা নয়, সবার প্রতি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আমাদের এই যে রাষ্ট্রের পলিসি, পররাষ্ট্রনীতি, তো এই বর্তমান মুহূর্তে ভারত, চীন, রাশিয়া, এই আমাদের প্রতিবেশী দেশ বা যারা আমাদের সাথে বন্ধু আছেন, তাদের সাথে ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে কি মনে হয়, বিশেষ করে ভারতের সঙ্গে? এই মুহূর্তে খানিকটা শীতলতা আছে, এটা আমাদের মানতেই হবে। কিন্তু আমরা পররাষ্ট্রনীতিতে ধরেন এখন যেটা দেখছি বা যে ইমোশনটা আছে, তার নিচে আর একটা বাস্তবতা আছে। সেই বাস্তবতাই কিন্তু আমার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি। বাংলাদেশ এমন একটা দেশ এবং এমন একটা অর্থনৈতিক যাত্রায় আমরা আছি, যেটাকে আমরা যদি বলি যে জাতীয় স্বার্থের অন্যতম প্রধান উপাদান এখন বাংলাদেশের জন্য, সে জায়গায় সেটাকে যদি আমরা আমাদের রোডম্যাপ বলে মনে করি, তাহলে আমরা সব দেশের সাথেই সম্পর্ক ভালো রেখে আমাকে চলতে হবে। এখানে কাউকে পছন্দ করি, কাউকে করি না, এটা আমাদের করা যাবে না। কেন বলছি কথাটা? আপনি দেখেন আমাদের অর্থনৈতিক সম্পর্কটা কিভাবে জড়িয়ে আছে। চীন এবং ভারত থেকে আমরা আমদানি করি, নিজেরা মূল্য সংযোজন করি, যার মধ্যে মানুষের কর্মসংস্থান হয়, নারী ক্ষমতায়ন হয়, আমাদের জীবনযাত্রার মান বাড়ছে। আবার এগুলোকে আমরা এক্সপোর্ট করি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপানের মতো জায়গায়। তার অর্থ কী দাঁড়ালো? যে এই শক্তি সবগুলোর সাথেই আমার সংযুক্ত থাকতে হবে, কারণ আমার এই চেইনটায় সবাই জড়িত। কাজেই এটাই আমার পররাষ্ট্রনীতির বিষয়। আমি এর বাইরে যাওয়ার তো আমার সুযোগ নাই। তো কাজেই বাংলাদেশের জন্যে আপাত দৃষ্টিতে শীতলতা বলুন, উষ্ণতা বলুন, এটা সাময়িক বলে আমি মনে করছি। কঠিন বাস্তবতা হচ্ছে যে আমাদের
এই 4-5টা জায়গায় আছে যেখানে আমরা পারস্পরিকভাবে নির্ভরশীল, কাজে তাদেরকেও আমাদের দরকার আর আমাদেরও তাদেরকে দরকার। তো কাজে সেটাই আমার দেবে আর নেবে মিলাবে অ্যাবসলিউটলি। এবং এই জায়গাটায় আমরা চাই বা না চাই আমাদেরকে এই ভিত্তিতেই কাজ করে যেতে হবে ভবিষ্যতে। সবারই প্রত্যাশা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাক, সংস্কার প্রসঙ্গ উঠছে এবং এখন 1.5 বছর মানে 18 মাসের একটা বিশ্লেষণ চলছে। যেমন আমাদের মাননীয় সেনাপ্রধান বলেছেন 18 মাসের কথা, আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি ব্যাখ্যা দিয়েছেন যে সংস্কার শেষে 18 মাস পরে নির্বাচন, জাতীয় নির্বাচন। 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই সমর্থন অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সহায়তা করবে বলে তিনি বিশ্বাস করেন এবং এটি জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন, আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। এই ব্যাখ্যাটা আপনার কাছে কেমন? আমি সেনাপ্রধান যেটা দিয়েছেন সেটাকে আমি একটা ইন্ডিকেটিভ আউটলাইন বলে মনে করি। এখন ধরেন যে কাজগুলো আমরা তো চাচ্ছি যে একটা ইনক্লুসিভ গভর্নেন্স স্ট্রাকচার তৈরি করতে সকলকে নিয়ে এবং টেকসই। তো কাজে এটা করতে যতখানি সময় দরকার সেই সময়টুকু প্রয়োজন। তা না হলে আপনি একটা নির্বাচন দিলেন, কিন্তু নির্বাচনের পরে যদি আপনার এই রোড, আমি যেটাকে বলবো যে আপনার এই পথটা যদি ঠিক না থাকে তাহলে তো আবার সেখানে সেই একই প্রবলেম। আমরা 15 বছর সেই তাড়াহুড়ো এবং যে করুণ পরিণতি, আমরা এই যে প্রাণ, যারা 1000 মানুষ প্রাণ দিয়ে গেল তাদের এই প্রাণটার এর প্রতি আমাদের দায়টা আমরা কীভাবে মেটাবো? তো কাজে আমার কাছে মনে হচ্ছে যে এখানে সময়ের চাইতে কাজটা এবং যে লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ করছি সেই লক্ষ্যে পৌঁছানোটাই বড় জিনিস। এবং সেক্ষেত্রে আমার ধারণা এটা ইন্ডিকেটিভ একটা আউটলাইন। এটা দেয়া অর্থটা হচ্ছে যে যাতে সংস্কার প্রক্রিয়াটা যারা আছেন তারা একটা ধারণা রাখতে পারেন যে আমরা এইটাকে সামনে রেখে কাজটা করি। কিন্তু আমি মনে করি যে এটা বাস্তবতার নিরিখে এটা নির্ধারিত হওয়া ভালো হবে। বাজারে যেগুলো কথাবার্তা হয় তার থেকেই বলছি, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে আমাদের তো 6টা কমিশন করে দিয়েছেন, এই 6টা কমিশনের ডিসেম্বরের মধ্যে তারা তাদের কাজ শেষ করে সুপারিশমালা দেবে। তারপরে সরকার যেটা বলছে, তারপরে তারা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, অন্যদের সাথে বসে তারা এই সুপারিশমালাকে বাস্তবায়নের দিকে যেতে কতদিন সময় লাগবে সেটা নির্ধারণ করবে। তখন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকার আলাপ আলোচনার মধ্য দিয়ে তখন একটা টাইম ফ্রেম বা একটা নির্বাচনের সময় নির্ধারণ করা খুব কঠিন হবে বলে আমি মনে করছি না। আশায় বাঁচে তো মানুষ, আমরা আশায় থাকি। না, আমি তো বাংলাদেশে যদি আশা না থাকতো তাহলে তো আমরা সেই 71 থেকে হারিয়ে যেতাম। নিশ্চয়ই আশাই তো আমাদের সামনে নিয়ে যাচ্ছে। গত 1-1.5 মাস আগে আমাদের তারুণ্যের যে ঐক্য দেখলাম, ছাত্রদের বিশাল যে ঐক্য দেখলাম আমরা, ছাত্র তরুণদের, একটা দেশের একটা পরিবর্তন ঘটলো এবং কাঙ্ক্ষিত পরিবর্তনটাই। কিন্তু এই যে তরুণদের পড়াশোনা, পঠন পাঠন এবং তরুণদের এমপ্লয়মেন্ট সব কিছু মিলিয়ে, আপনি যেহেতু বাইরের দেশেও কাজ করেছেন, আমাদের তরুণদের ভবিষ্যৎটা কি? খুব একটা কঠিন প্রশ্ন আপনি করলেন। প্রফেসর ইউনূস কিন্তু কালকে একটা কথা বলেছেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট না করে মানুষের মধ্যে ইনভেস্ট করার চিন্তা করছি। আমাদের সম্পদ কিন্তু এই দেশের মানুষ। আমি বলি যে এই দেশের যদি বলেন আপনি একমাত্র সম্পদ আমার কাছে না, আপনি যদি বিদেশে বিশেষ করে প্রবাসীদের কথা বলেন, তারা যে রেমিটেন্সটা আমাদের পাঠায়, সেই ক্ষেত্রে আপনি একটু বললেন আমাদের সম্পদেই কিন্তু মানুষ, আসলে যথার্থ তাই। রাইট। এখন এই মানুষের মধ্যেও যদি বলেন এই তরুণ প্রজন্ম হচ্ছে আমার শক্তি। তো কাজে এবং সেই তরুণ প্রজন্ম কিন্তু আমি মনে করি এটা সমাজের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা থেকে ভূমিকা পালন করে। ছাত্র হতে পারে, শ্রমিক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, কর্মকর্তা হতে পারে, সামরিক বাহিনীর লোক হতে পারে। এবং আমরা গত কয়েক সপ্তাহ আগে প্রত্যেকটা মানুষেরই ভূমিকা পালন দেখেছি। তো আমার কাছে তরুণ প্রজন্ম এটাই আমার কাছে মূল জিনিস। এবং এই তরুণ প্রজন্ম কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ
নিয়ে এসছে, স্বাধীন করেছে। আজকে এই তরুণ প্রজন্ম নতুন একটা বাংলাদেশ করবার স্বপ্ন দেখছে, যে কথাটাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন। তো কাজে এই নতুন বাংলাদেশটা যেন সত্যি সত্যি একটা আধুনিক বাংলাদেশ হয়, সারা পৃথিবীর সাথে সংযুক্ত এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যাতে টিকে থাকতে পারে, এবং আমরা একটা টেকসই বাংলাদেশ যেন পাই, সেই স্বপ্ন নিয়েই তো এই তরুণ প্রজন্ম প্রাণ দিয়েছে এবং আমাদের জন্য পথরেখাটার একটা নির্দেশনা দিয়ে গেল। দ্রব্য মূল্য এবং বাজারে গেলেই বোঝা যায় যে কোথাও যেন একটা ব্যত্যয় হচ্ছে। কিছুদিন আগে যারা ছিল একটু সততার জায়গায়, তারা যেন একটু বাঁকা পথে যাওয়ার চেষ্টা করছে। তো বাজারে জানতো নাকি? আমি যাই, আমি আজকে সকালে। কি অবস্থা বাজারের? বাজার এখনো উত্তপ্ত এবং এটা আমার কাছে গায়ে লাগছে, কারণ গত 1 মাস আগেও যে জিনিসের দাম ছিল তার থেকে 5-10% বেড়ে গেছে কয়েকটা বিশেষ কিছু দিন। অনেক ক্ষেত্রে এটা গত 1 বছর 1.5 বছর ধরে হচ্ছে। একেবারেই বলতে পারেন যে আপনি আমাদের উপর চাপ পড়ছে এখন, আর আমরা তো রিটায়ার্ড মানুষ যেহেতু, কাজে আমাদের উপর আমরা বুঝতে পারি, টের পাই, গায়ে লাগে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টার প্রতি সরকারের একটু বাড়তি নজর দরকার, কারণ মানুষ তার প্রতিদিনের অভিজ্ঞতা দিয়েই কিন্তু পৃথিবীটাকে দেখে। তো কাজেই দ্রব্যমূল্য প্রত্যেকটা মানুষকেই প্রতিদিন কোনো না কোনোভাবে এফেক্ট করছে। তো সেই জায়গায় সরকার কেমন চালাচ্ছে তার একটা কিন্তু নির্ধারক মানুষ বাজারে গিয়ে বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে অন্য তাত্ত্বিকভাবে বড় জিনিস তো সরকার চেষ্টা করছে, এই ছোট জায়গাটা মানুষের জন্য, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবার জন্যে প্রয়োজন হলে একটু বাড়তি উদ্যোগ নিয়ে কাজ করা দরকার বলে মনে করছি। আমরা প্রতিবেশীদের সঙ্গে এমন সদ্ভাব রাখতে চাই, বাড়ির পাশের বাড়িতে একটু ঝলমলে লাউ আবাদ হয়েছে, কুমড়োটা আবাদ হয়েছে, আমরা কিন্তু প্রতিবেশীকে দিয়েই আমরা খাওয়ার চেষ্টা করি। এই ইলিশ নিয়ে এখন নানা ধরনের কথাবার্তা হচ্ছে যে আমার প্রতিবেশী ইলিশ খাবে, এটা আমরা চাই, কিন্তু ইলিশ নিয়ে এখন যে রাজনীতিটা হচ্ছে সেটা সাধারণ মানুষের মধ্যে বেশ আলোচনা। আপনাকে কি এটা কখনো ভাবায়? না, আমি শুনেছি কিন্তু আমি এটাকে চাহিদা এবং সরবরাহের ভিত্তিতেই দেখতে চাই। তো কাজেই এটা আজকের বিষয় না। 1992 সালে আমি কলকাতায় তখন প্রথম সচিব, তখনই প্রথম আমরা কলকাতায় এই এক্সপোর্ট করি ইলিশ। তো কাজে এটা বহুদিন ধরে চলছে, ইদানিং কালে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিবর্তনের প্রেক্ষাপটে। বাট যে কোনো জিনিসেরই চাহিদা এবং সরবরাহ ভিত্তিতেই হয়। তো কাজে এটাকে আমরা এই বৈদেশিক আদান প্রদানের বাইরে বা চাহিদা সরবরাহের মধ্যেই রাখাটা বোধহয় ভালো, আমি মনে করি সেটাই উত্তম ব্যবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। বৈষম্যহীন বাংলাদেশের জন্যে আমাদের প্রিয় ছাত্র, তরুণ, যুব এবং দেশের সাধারণ মানুষ কি দুর্দান্তভাবে একটি আন্দোলন করলেন এবং একটা নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি। সামনের বাংলাদেশ আমাদের প্রত্যাশার অনেকগুলো স্বপ্ন পূরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আবার কথা হবে। ধন্যবাদ।